তখন ক্লাস 10 এর ছাত্র ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে সেই থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত তার সর্বস্ব দিয়ে আমাকে ভালোবেসে এই জাতীয় পার্টির হাল ধরে রেখেছে। তার নাম শাহাবুল ইসলাম। অসুস্থ হয়েও আমার পাশে আছে। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই অনুষ্ঠানকে সফল করবার জন্য একটি মাত্র ব্যক্তি যে পরিশ্রম করে আজকের এই বিশাল জনসভার সফলতা এনে দিয়েছে, এই ইউনিয়নের অন্যতম একটা সাধারণ গরিব মানুষ, আমার দলের এই আমলা ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম। আমার সাথে উপস্থিত আছে এই ইউনিয়নের আরো সমস্ত নেতৃবৃন্দ। আজকে আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং লাখো কোটি শুকরিয়া আদায় করার জন্য আমি কোরআনের একটা আয়াত আমি এখন পাঠ করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু সাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি নিজে এবং আমার ফেরেশতারা নবীকে সালাম দিই, নবীর উপর দরুদ পাঠ করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব জাতি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মানব জাতি তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। আসেন আমরা আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করার জন্য আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ও হে রব্বি দয়াময়, উল সিরাত পার করিও তোমার নবীর ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া নবী সালামু আলাইকা, সালামু আলাইকা। প্রিয় ভাইরা আমার, আজকের এই জনসভা আপনারা সফল করেছেন, এর জন্য আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে আমি একজন মজলুম রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। কথাটা কি একটু কম বলা যাবে? প্রিয় ভাইয়ের আমার, আজকের এই জনসভা যারা আমাদের সমালোচনা করে ওদের লোক নাই। আরে মিয়া লিংকনের লোক দেখো, ধানের শীষের দল করো তো তাই বুঝতে পারো না শহীদ জিয়ার ধানের শীষের দল করো তো এমনি এমনি বড় দল হয়ে যায়। কিন্তু আমাদের মতো চোদনী দেখো, 34 বছর আগে 35 বছর আগে এমপি ছিলাম, এখনো লিংকনের ডাকে এইভাবে হাজার হাজার লোক আসে। আমি আজকের এই জনসভা থেকে এই আমলার সূর্য সন্তান শহীদ মারফত আলীর রুহুর প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আল্লাহর কাছে দরখাস্ত করছি, শহীদ মারফত আলীকে আল্লাহ তুমি বেহেশত নসিব করো। আমি এই মঞ্চ থেকে এই অঞ্চলের অন্যতম রাজনৈতিক নেতা সাবেক বিএনপির সভাপতি আব্দুল হকের রুহের প্রতি মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি এক সময় মারফত আলীর একমাত্র শহীদ মারফত আলীর সাথে যার নাম উচ্চারিত হতো, আমরা ছোটকাল থেকে যার নাম শুনতাম, সেই বশিরউদ্দিন কোসির রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন।
আজকের এই জনসভায় আমরা দুটি কারণে আহ্বান করেছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে এই একটা জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়েছেন এবং তার সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে এসেছি এই কথাই যে সেই নির্বাচন বানচাল করবার জন্য এই দেশে কতিপয় দুষ্কৃতকারী এবং কতিপয় রাজনৈতিক দল এবং ষড়যন্ত্র করছে যাতে নির্বাচনটা না হয়, এবং আজকে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে এই নির্বাচন নাও হতে পারে। সুতরাং যদি নির্বাচনই না হয় তাহলে ক্যান্ডিডেট বিএনপির ভাইরা, আপনাদেরকে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আজকের যিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জননায়ক তারেক রহমান, তিনি দোজখও দেখেছেন, তিনি বেহেশতেও দেখেছেন। রিমান্ডে গেলে কি অত্যাচার চলে তা জানেন তারেক রহমান। বিগত 15 বছরে এই দেশে সব থেকে নির্যাতিত পরিবারের নাম হচ্ছে জিয়া পরিবার, সব থেকে নির্যাতিত দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির দুর্দিনে দেশমাতা খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আমাদের নেতা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ তার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই দিন দেশমাতা খালেদা জিয়া আমাদের নেতা কাজী জাফরের সাথে কথা বলতে যেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন যে আমার ছোট ছেলেটাকে নাকের মধ্যে নল দিয়ে ফুসফুস ফুটো করে 6টা ছিদ্র করে দিয়ে আমার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হত্যা করেছে হাসিনা। সেই দিন দেশমাতা খালেদা জিয়া কাজী জাফর আহমেদকে বলেছিল আমার বড় ছেলে তার উপরে এমন নির্মম নির্যাতন করা হয়েছে যে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে, সেটা আদৌ ঠিক হবে কিনা আমি জানি না। দেশমাতা খালেদা জিয়াকে এক কাপড়ে তাকে বাড়ি থেকে তার 40 বছরের যে সংগ্রাম জীবন তিনি যে বাড়িতে কাটিয়েছেন সেই বাড়ি থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে। সেই দুর্দিনে বেগম খালেদা জিয়া আমাদের নেতা প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে বলেছিলেন, জাতীয় পার্টি নেতা এরশাদ আজকে সংসদে বিরোধী দলের নেতা, জাতীয় পার্টি আজকে আমাদের বিরোধী দলের জায়গা দখল করেছে আমাদেরকে উপহাস করার জন্য, আমাদের অবজ্ঞা করার জন্য। সুতরাং আমার সাথেও একটা জাতীয় পার্টি আছে, এইটা বিশ্ববাসীকে দেখাতে হবে। আমাদের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ দুঃসম্পর্কের বেগম খালেদা জিয়ার আত্মীয়। সেই দিন খালেদা জিয়ার চোখের কান্নায় তিনি অভিভূত হয়েছিলেন, তিনি আবেগে আপ্লুত হয়েছিলেন এবং আমাদেরকে এসে কাজী জাফর আহমদকে আমাদের ডেকে বললেন আমাদের জীবনের রাজনীতি, আমরা প্রধানমন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আর কি চাওয়ার আছে? আমরা তো এমপি মন্ত্রী ছিলামই, আমাদের জীবন আমরা স্যাক্রিফাইস করব, বিএনপির পাশে দাঁড়াবো, দেশমাতা খালেদা জিয়ার পক্ষে দাঁড়াবো, কারা রাজি আছো? আমরা সেই দিন পদ পদবী মন্ত্রিত্ব প্রলোভন আমরা বিসর্জন দিয়ে আমরা সেই দিন দেশমাতা খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছিলাম। আমরা বিএনপির সাথে জোটে গিয়েছিলাম, আমরা এমনি এমনি যাইনি, দেশমাতা খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আমরা গিয়েছিলাম। এই দিন কয়েক আগে 1 মাস হয়নি আমাদেরকে লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান আমাদের 12 দলীয় জোটের নেতাদেরকে ডেকেছিলেন এবং তিনি স্কাইপিতে আমাদের প্রত্যেকের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন আমাদের দুর্দিনে আপনারা আমাদের পাশে ছিলেন, আবার দল করে আমরা এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, কিন্তু আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল না। উদাহরণ জানতে চান? উদাহরণ এই মিরপুর ভাড়াই আছে। এই মিরপুর ভাড়াই বিএনপির মতো মর্যাদাবান, বিএনপির মতো অভিজাত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আছে 3 জন। একজনের নাম অধ্যাপক শহীদুল ইসলাম, একজন দেশমাতা খালেদা জিয়া জানে না। আর আমরা সরকারি দলের সকল সুযোগ সুবিধা ত্যাগ করে আমরা দেশমাতা খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের পাশে দাঁড়িয়ে আমরা বারবার কারাগারে গিয়েছি, বারবার রিমান্ডে গিয়েছি, কারাদণ্ডে
দণ্ডিত হয়েছি। আমরা বিএনপির কাছে কোনো মনোনয়ন আমরা চাইনি, যেতে পারি না। কারণ হচ্ছে আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলের নাম হচ্ছে তারেক রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়ার নাম, ছেলের নাম হচ্ছে তারেক রহমান। দেশমাতা খালেদা জিয়া জীবনে যতবার যেখানে নির্বাচন করেছে কোন আসনে পরাজয়ের কোন গ্লানি তাকে স্পর্শ করেনি। আরো আশ্চর্যের বিষয়, বেগম খালেদা জিয়া সেই সমস্ত আসনে নির্বাচন করেছে, নিজের আসনে কখনো তিনি ভোট চাইতে যাননি। দেশনায়ক তারেক রহমান আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনাদের কাদেরকে এমপি দিলে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তাদের তালিকা দেন। আমরা তাদেরকে মহাসচিবের মাধ্যমে, আমাদের সমন্বয়কারী নজরুল ইসলাম খানের মাধ্যমে আমরা আমাদের নাম পাঠিয়েছি। দেশনায়ক তারেক রহমান তা যাচাই বাছাই করছেন, কাকে মনোনয়ন দেবেন উপরে আল্লাহ জানে আর তিনি জানে, আমি জানি না। তবে আমি এই জনসভা আজকে আছে, গত পরশুদিন বিএনপির মহাসচিবের সাথে দেখা করতে গিয়েছিলাম যে স্যার আমি একটা মজলুম রাজনৈতিক কর্মী, এই যে জনসভা, এই জনসভায় আমার নেতা কর্মীদের অনেক টাকা খরচ হবে, আমার খরচ দেওয়ার মতো সামর্থ্য নাই। যদি আপনারা আমাকে এলাকায় যে প্রচারণা বা সমাবেশ করার অনুমতি দেন তাহলে আমি যাব, আর যদি আপনাদের দলের কাউকে মনোনয়ন দিতে চান তাহলে তাকে দেবেন, তারা করুক, আমার কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই, আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি বললেন আপনি গতবার খুলনা বিভাগে সর্বোচ্চ ভোট পেয়েছেন না? আমি বললাম না স্যার, আমি সর্বোচ্চ পাইনি, আমি দ্বিতীয় সর্বোচ্চ পাইছি। কত পাইছিলেন? 37,000। আমার বিএনপির তো কেউ আপনার ভোট দিতে যায়নি। কেমনে জানলেন স্যার? বললেন সেদিন 3 জন আইসে আপনার বিরুদ্ধে অনেক কথা বলে গেল। কি বুঝলেন? কি বুঝলেন? শহীদ মিথ্যা কথা বলছে। শহীদ মারফত আলী আর আহসান হাবিব লিংকন মিলে এই আমলার মতো একটা ইউনিয়নে সরকারি কলেজ হয়েছে। 15 বছর 20 বছর করে সব ক্ষমতায় ছিল। আমার মিরপুর উপজেলায় একটা কলেজ তো দূরের কথা, একটা স্কুল সরকারি করেছে তারা। এই সাগরখালীর মাঠ আমি পার্লামেন্টে কার্যপ্রণালী বিধির 245 ধারা অনুযায়ী আমি স্পিকারের কাছে দরখাস্ত করে আমার জন্য আমি 1.5 ঘন্টা টাইম পেয়ে সংসদের সমস্ত কাজ বন্ধ করে দিয়ে স্পিকার আমার কথা শোনার জন্য আমাকে 1.5 ঘন্টা সময় বরাদ্দ করে এবং সেই 1.5 ঘন্টার মধ্যে আমি 45 মিনিট ভাষণ দিই। সেই ভাষণে আমি বলি, কি বলি, স্যার মাননীয় স্পিকার, এই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্পের নাম হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। সেই সেচ প্রকল্প করতে যে পদ্মা নদী থেকে একটা মেইন ক্যানাল আমাদের ভেড়ামারা মিরপুর হয়ে আলমডাঙ্গা হয়ে মাগুরা হয়ে 7টা জেলার উপরে এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে এই ক্যানাল গিয়েছে। আর এই ক্যানাল যাওয়ার কারণে এই গঙ্গা কপোতাক্ষ ক্যানালের যে উত্তর এবং পশ্চিম অঞ্চল, এই বাঁধের কারণে নদী খাল কাটা হয়েছে, ক্যানাল কাটা হয়েছে, সুতরাং পাড় দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে 11টা ইউনিয়ন প্রতি বছর ডুবে যায় এবং ডুবে যাওয়ার কারণে আমার কৃষক আহাজারি করে। আমার কৃষকরা এই নদীর
কৃষ্ণা নদীর পানি যখন এদেরকে প্লাবিত করে, তখন ওই ক্যানাল কাটার জন্য 30,000-35,000 লোক ওই ক্যানাল কাটতে যায়। আর ওই ক্যানালের উল্টা পাশে যারা আছে তারা ক্যানাল ঠেকানোর জন্য যাতে কাটতে না পারে তার জন্য 30-35,000 লোক আসে। মহাযুদ্ধ হয়। এই যুদ্ধ থামানোর জন্য একটা ইনলেট এবং আউটলেট স্ট্রাকচার, তার মানে একটা সাইফন করার দরকার। এই সাইফন যাতে না করতে হয় সেই জন্য ওয়াবদা কর্তৃপক্ষ একটা নদীকে হত্যা করেছে। এই নদীর নাম হচ্ছে হিসনা। হিসনা নদীকে ভুইরকির চরে ওখানে একটা বাঁধ দিয়ে পদ্মা নদী থেকে হিসনা নদীকে বন্ধ করে দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে। এই হিসনা নদী দুই পারে পাড় দিয়েছে। সেই পাড়ের কারণে বর্ষার পানিতে আমাদের অঞ্চল 11টা ইউনিয়ন ডুবে যায়। এই সমস্যার সমাধান করতে হবে। যদি এরশাদ বলেছে 68,000 গ্রাম বাঁচলে আমার বাংলাদেশ বাঁচবে, এরশাদের এই স্লোগান, আমাদের রাষ্ট্রপতির এই স্লোগান যদি সত্যি হয় তাহলে আমার এই দাবি মানতে হবে। তা নইলে আজকেই আমি এই সংসদ থেকে পদত্যাগ করব। আমি এই সংসদ সদস্য থাকবো না। আমার এলাকার কৃষকের উপকারে যদি আমি না আসি এমপি থেকে লাভ কি? তখন সংসদ নেতা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। মওদুদ আহমেদ তাড়াতাড়ি উঠে যে তার চেম্বারে যে রাষ্ট্রপতিকে ফোন করে যে স্যার লিঙ্কন সংসদ থেকে পদত্যাগ করতে চেয়েছে এবং ও পদত্যাগ করবে, ও পাগল, ও পদত্যাগ ঠেকানো যাবে না। তখন রাষ্ট্রপতি সচিবালয় থেকে আমাকে ডেকে পাঠান মওদুদ সাহেবের চেম্বারে, আমার সাথে কথা বলে। কথা বলার পর আমি কান্নায় ভেঙে পড়ি। আমার এই সাগরখালী সাইফন করে দিতে হবে যার আমলায়, যদি না করে দেন তাহলে আমি মনে করবো আপনি মিথ্যা স্লোগান দেন। রাষ্ট্রপতি বললো যে মওদুদ সাহেবকে ফোন দাও। আমি মওদুদ সাহেবকে দিলাম। মওদুদ সাহেব বললো যে ওর যা যা দাবি আছে আমি সব মেনে নিলাম, আপনি পার্লামেন্টে যে ঘোষণা দেন। এবং এই সাইফন করার জন্য আমি 100 কোটি টাকা বরাদ্দ দিলাম। যদি প্রয়োজনে আরো টাকা লাগে আমি দেব। কিন্তু দুর্ভাগ্য হলো এরশাদ পদত্যাগ করলেন, উনি চলে গেলেন। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি এই কাজ করেছে 100 কোটি টাকার কাজ। এই কাজ ভাগাভাগি করার জন্য এই কাজের কমিশনের ভাগ নিতে যেয়ে একজন চেয়ারম্যান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল, তার নাম মুকুল চেয়ারম্যান, সে খুন হয়েছে। মুকুল হত্যার বিচার হয়নি। বিএনপির উপজেলা সভাপতি মামুনুর রশিদ বাবু খান খুন হয়েছে বিএনপির শাসনামলে, সেই খুনের বিচার হয়নি। বরং যারা খুন করেছে তাদেরকে রক্ষা করার জন্য যারা খুনের সাথে আদৌ জড়িত নয়, যেমন ওই টিপু চেয়ারম্যান এটার সাথে জড়িত না, তাকে আসামি করে একটা সভাপতির ছেলেকে, একটা সভাপতি খুন করেছে, আর এক সভাপতির ছেলেকে খুনের হত্যায় থানায় ধরে নিয়ে গিয়েছে, আর একটা নেতাকে এই মামলায়, মিথ্যা মামলায় তাকে আসামি করেছে। এই ধরনের অবিচার, অন্যায় এই ভেড়ামারা মিরপুরে চলেছে। আজকে আমি সেই সমস্ত প্রসঙ্গে আসতে চাই না। আমাকে নাড়লে আমি ভাই সত্য কথা বলে দেবো, ভেদের খবর সব বলে দেবো, কিন্তু আমাকে নাড়ানাড়ি করবেন না। মহাসচিব তারেক রহমান আমার নমস্য ব্যক্তি, আমি তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। 3 জন এলাকার সম্ভ্রান্ত নেতা আমার মতো একটা মজলুম নেতার বিরুদ্ধে অভিযোগ করে এসেছে। আজকে আমলা বাজারে শহীদ মারফত আলীর মাজারের সামনে দাঁড়ায় আল্লাহর ওলি ঘুমাই আছে, ওই আমাদের সাবেক এমপি কামারুলের বাপের সাথে, সেখানে আল্লাহর ওলি ঘুমাচ্ছে। আমি সেই পবিত্র মাটিতে দাঁড়ায় শপথ করে বলছি, আমি তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানকে আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আমাকে গতবার আপনি ধানের শীষ দিয়েছিলেন, আমি এই খুলনা বিভাগে সর্বোচ্চ ভোট এনে দিয়েছি ধানের শীষে। কুষ্টিয়াতে 4টে আসন, কুষ্টিয়া 1, দৌলতপুর, বাচ্চু মোল্লার মতো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ভোট পাইছে 3,500।
জাকির সরকারের মতো শিল্পপতি কুষ্টিয়া আসনে ভোট পেয়েছে 14,000। মেহেদী রুমি বংশ পরম্পরায় যার দ্বারা অভিজাত পরিবার, সেই সৈয়দ মেহেদী রুমি ভোট পেয়েছে 10,000। তাহলে 10,000, 14,000, 3,500, কত হইল ভোট? 27,500। আচ্ছা ধরে নেন 28,000। 3 জন মিনি পাইছে 28,000, আর আমি লিঙ্কন গরিব একা ভোট পাইছি 37,720। আমি যে ভোট পাইছিলাম তার 4 ভাগের 3 ভাগ ভোট ফেলে দিয়েছে, গুনতে দিইনি। উদাহরণ চান? ওই আতাহারের সিঙ্গলি সেন্টারে আমি পাইছি 0 ভোট, ওখানে পাইছিলাম আমি 377 ভোট। সমস্ত ভোট সিঁড়ি আগুন দিয়ে জ্বালাই দিয়ে ওই আসনে আমাকে, ওই সেন্টারে আমাকে দেখানো হয়েছে 0 ভোট। আমি আজকে আল্লাহর নামে শপথ করে গর্ব করছি না, আমি অহংকার করছি না। তারেক রহমান আমাকে যদি ধানের শীষ দেয়, বাংলাদেশে নয় খুলনা বিভাগের 37টা আসনে মধ্যে আমার মিরপুর ভেড়ামারা থেকে সর্বোচ্চ ভোট পেয়ে আপনার ধানের শীষের সম্মান, আপনার ধানের শীষের মর্যাদাকে, আপনার ধানের শীষের সম্মান, আপনার ধানের শীষের মর্যাদাকে আমি বৃদ্ধি করব। প্রিয় ভাইরা আমার, আজকে অনেক বড় বড় দল আছে, তারাও আমলার এখানে জনসভা করেছে, আবার করতে আসছে। এই পরিমাণ লোককে হয়েছে? তাহলে গরিব লিঙ্কনকে এই পরিমাণ মানুষ ভালোবাসে? যদি আমাদের সাথে বাড়াবাড়ি করতে হয় তাহলে জোট ভেঙে দিতে হবে। জোট ভেঙে দিয়ে মোকাবেলা করতে হবে। আপনারা যদি জোট ভেঙে দেন, জোট করার জায়গার অভাব নাই। এক জামাতের ঠেলাই সামলাতে পারছেন না, এনসিপি পাগল বানায় ফেলছে। আর আমাদের মতো এই বুড়ি বুড়ি লোক যদি আপনার বিরুদ্ধে যায়, হাসিনার বিরুদ্ধে বলতে পারি যে আপনার বিরুদ্ধে পারবো না। সুতরাং জোট রক্ষা করতে হলে, জোটের সম্মান মর্যাদা রক্ষা করতে হলে, আমার বিশ্বাস শহীদ জিয়ার সন্তান, এই দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাবে, শুনে নেন। বিএনপি করেন তো ভাইয়েরা? মনে আছে দেশ মাতা খালেদা জিয়া ক্লিন হার্ট অপারেশন করি কিরম ভাবে বিএনপি সাফ করছিল? হ্যাঁ, মনে আছে তো? চাঁদাবাজি কে কত টাকা করেছেন? এই যে কয়েকদিন আগে মিরপুর উপজেলা মাঠে একটা বিরাট জনসভা হয়েছে, 7-8 হাজার লোক হয়েছিল। এই জনসভার সফল করার জন্য ছোট্ট একটা ইউনিয়নের নাম বলি, নাম হচ্ছে ধুবাইল। এই ধুবাইল ইউনিয়ন থেকে চাঁদা তোলা হয়েছে 1,70,000 টাকা। বিএনপির সেক্রেটারি টিপু সুলতানকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই যে ধুবাইলে এত টাকা চাঁদা উঠলো আপনি জানেন না? জানবো না কে? তা বললেন যে 1,70,000 টাকা চাঁদা তুলছে। ও বলছে আপনি একটু কম বলছেন, আসলে 78,000 টাকা হবে। আমি কোনো মিথ্যা কথা বলছি না ভাই। মালিয়ার গ্রামে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে একটা নিজেদের মধ্যে একটা বাচ্চা ছেলে খুন হয়েছে। সেই খুনকে উসিলা করে ওই গ্রাম থেকে 72টা গরু লুট করে নিয়ে গেছে। আল্লাহ আছে না? আচ্ছা যাই হোক, এবার জাতীয় রাজনীতি সম্পর্কে 2-1টা কথা বলি, শুনে নেন ভাইরা আমার। 5ই আগস্ট তারিখে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, সেই দিন দেশপ্রেমিক সেনাবাহিনীর ইমানদার এবং সুযোগ্য সেনাপ্রধান তার কৌশলে তিনি এই দেশটাকে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছেন। তার নাম কি? জেনারেল ওয়াকারুজ্জামান। সেই জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে।
তার একটাই অপরাধ, শেখ হাসিনা দুঃসম্পর্কের আত্মীয়। এদিন যদি আত্মীয় হতেন তাহলে 3 দিন আগে যদি উনি বলতেন যে আমরা জনগণের বুকে গুলি চালাবো না, আমরা জনগণের পক্ষে থাকবো, তখন না জনগণ ন্যাংটা হয়ে মাঠে নামিয়ে সেনাবাহিনী গুলি করবে না, তাহলে সেনাবাহিনী আমার পক্ষে আছে। সেই জন্য না এত বীর সাজিয়েছেন। কার কারণে? জেনারেল ওয়াকারুজ্জামানের কারণে। ভারতের বিমান বাহিনী প্রধান আমাদের তৎকালীন এই বিমান বাহিনী প্রধানের কাছে 22 বার ফোন করেছে যে আমরা হাসিনাকে আনার জন্য আমাদের মিগ 29 নিয়ে আমরা ঢাকা এয়ারপোর্টে নামতেছি। ভারতের বিমান বাহিনী ঢাকায় শেখ হাসিনা উদ্ধার করার নামে এই জনগণের উপরে বোমা বর্ষণ করার ষড়যন্ত্র করেছিল। আমাদের দেশপ্রেমিক বিমান বাহিনী প্রধান উঁচু করে বলেছে তোমাদের আসার প্রয়োজন নাই, তোমাদের হাসিনা তোমাদের কাছে আমরা পৌঁছায় দেব, ভালো করে আদায় করো। সেই দিন এই বিমান বাহিনী প্রধানের যে অবদান, নৌবাহিনী প্রধানের যে অবদান, সেই অবদানকে আমরা জাতীয় বীর হিসেবে তাদেরকে দেখি। আমাদের এই সেনাবাহিনীর বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের অপপ্রচার আমরা বরদাস্ত করব না। আমরা এই দেশপ্রেমিক সেনাবাহিনী বলেছে যে অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের সেনানিবাসে ফিরে যাব। তার এই বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান পণ্য করতে চেয়েছিল ভাইয়েরা, আবার আজকের এই আপনাদের সমাবেশকে আমলাই হইতে দেবে না ষড়যন্ত্র করেছিল। আমি খালি একটা ফোন করেছি, এই দেখেন আমার পিছনে সেনাবাহিনী এবং ডিজিএফআই, র্যাব, পুলিশ, গাছটি বাড়ি বসে আছে। কোন চৌধুরী ভাই যদি আমার মিটিং এ আসে তার হাড়ের গোয়ারটা আমরা তুলে দিচ্ছি। ঘুঘু দেখিস, ঘুঘুর ফান দেখো না, শুধু মনে করো। যারা আজকে আমার এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রশাসনের, পুলিশ, এসপি সাহেব, ওসি সাহেব সহ প্রশাসনের সর্বস্তরের সেনাবাহিনী, র্যাব, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনের লড়াই হতে পারে, যদি নির্বাচন না হয় তাহলে এই দেশ মহা সংকটে পড়ে যাবে, দেশ একটা গৃহযুদ্ধের মধ্যে পড়ে যাবে, ভাইয়ে ভাইয়ে খুন হবে। এই রক্তাক্ত পথ থেকে আমরা দেশকে রক্ষা করার জন্য আমরা দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, অহংকার করবেন না। জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কিন্তু এখনো বাইচে আছে। বেশি পদের বদল করলে ঢুকতে বেশি সময় নেবে না। সুতরাং সেই দিন কারো গোয়ার চামড়া থাকবে না। সুতরাং ভাইয়ের আমার, খুব সাবধান হয়ে যান। জামায়াত ইসলামীকে একটু বলতে চাই, 2-1টা কথা বলবো। জামাত ভালো, বাড়ি বাড়ি যাই বলছে আওয়ামী লীগ দেখলেন, বিএনপি দেখলেন, জাতীয় পার্টি দেখলেন, এইবার একটু আমাদেরকে একটু দেখেন। আরে চৌধুরী ভাই, তোদের দেখিনি, ওয়াইট সাহেব এমপি ছিল না, কেনে ছিল না? এই ওয়াইট সাহেব এমপি ছিল না? কার বাল ছিড়েছে? 1 কেজি গম আনতে হয়েছে। আমার গফুর ভাই খুব ভালো মানুষ, আমার আপন ভাইয়ের মতো। গফুর ভাই মেম্বার ছিল, গফুর ভাই আমলা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, উপজেলার চেয়ারম্যান ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গফুর ভাই উপজেলা চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারে তিনি একজন যোগ্য ব্যক্তি। কিন্তু সংসদ সদস্য হওয়ার জন্য এই জামাতের মধ্যে বহুত উচ্চ শিক্ষিত লোক আছে। যদি আপনি একটু ত্যাগ স্বীকার করতেন, আমি উপজেলায় থাকবো, হামেদ হাজি, অথবা হামিদ জামাতের উচ্চ শিক্ষিত ব্যক্তি, জুমারত ভাই উচ্চ শিক্ষিত ব্যক্তি, জামাতের দুর্দিনে জহির মাস্টার অনেক অবদান রেখেছে। এই ধরনের শিক্ষিত লোককে দিয়ে আপনি যদি সংসদ সদস্য প্রার্থী করতেন, আপনি মহান হইতেন। আপনি গফুর ভাই এই মিরপুর উপজেলার মহান ব্যক্তি হিসেবে চিহ্নিত হইতেন। কিন্তু আপনি এই স্থানীয় সরকার ছাড়িয়ে দিয়ে আপনি এখন সংসদে যাবেন,
সংসদ সম্পর্কে আপনি কি বোঝেন? বোঝেন এটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা জিনিস। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না। আপনি স্থানীয় সরকারে আপনি নমস্য ব্যক্তি, আপনি শ্রদ্ধা সালাম পাওয়া ব্যক্তি, কিন্তু সংসদে আপনার কাজ নাই। আপনি হামেদ হাজিকে স্যারকে পাঠাতে পারতেন, আপনি জুমার স্যারকে পাঠাতে পারতেন, আপনি জহির মাস্টারকে পাঠাতে পারতেন, ওই প্রফেসর রফিকুল ইসলামকে পাঠাতে পারতেন। আমি রকম যদি পাঠাতেন তাহলে আপনি সম্মানিত হইতেন। আবার উপজেলায় আবার নমিনেশন দিয়েছেন আমলারই আর একজন, তো সব আমলা পাবে, তো সারা দেশের লোক কি বাল ছেড়বে জামাতের? সুতরাং জামাতের নেতারা আমার কানে কানে বলতে খালি নমিনেশনটা নিয়ে আসেন, জামাতের ভোট ওর মধ্যে আমরা ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমার কাছে শুনে নেন, যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয়, এই আমলা ইউনিয়ন তো বটেই, ওই অঞ্জনগাছি সেন্টারে গফুর ভাইয়ের থেকে 1.5 গুণ বেশি ভোটে নির্বাচিত হবে, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। ওই দেখেন আমার গরিব বিল্লাল ভাই বেশি আছে, ওর থেকে ওই সেন্টারে কম ভোট পায়। আর আমার একটা জনপ্রিয়তা আছে না, আমাকে মানুষ ভালোবাসে না। লিঙ্কনের নাম শুনি দেখছেন কত হাজার হাজার লোক, আমলা বাজার ভরে গিয়েছে, অনেক বড় বড় দল। গফুর সাহেব এত বড় একটা জনসভা করতে আমলা ফৈজুল সাহেব আসছে, টিপু সাহেব রেক করে গিয়েছে, আসছে, দেখা যাবে যেখানে জনসভা করবেন, যে ইউনিয়নে যাবেন, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ওই ইউনিয়নে আপনাকে জনপ্রিয়তার মোকাবেলা করা হবে। নাথিং উইল গো আনচ্যালেঞ্জ, কিচ্ছু যাবে না। আপনি বড় ভাই আছেন, আপনি বড় ভাইয়ের মতো থাকেন। আপনি যে অভিযোগ করে আইছেন তার উত্তর ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পাই যাবেন। আর কে নমিনেশন পাবে আপনি পাবে বিএনপির আমি জানি না, তবে আমার বড় ভাই অধ্যাপক শহীদুল ইসলাম যে পাবে না, গতবার 3 জনেরও একজন হইতে পারেনি, এই কথা আপনার নিশ্চিত থাকতে পারেন। ফরিদা ইয়াসমিনকে বলবো, ইশারাই বুঝবেন ফরিদা ইয়াসমিন। এই দেখেন আমার সভাপতি চাঁদ মন্ডল বসে আছে, বেড়ামারা উপজেলার সভাপতি। তার বাড়িতে কার সাথে লটর পটর জীবনের প্রথম প্রেম করেছিলেন আর লটর পটর আমি কিন্তু সব জানি। বেশি বাড়াবাড়ি করলে সব ভাঙি বলি দেবো। মাদার কাছে বেশি ঘষবেন না। আপনি তারেক রহমানের কাছে সেলিমা রহমানের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমি ভোট বিক্রি করে দিয়েছি, কত 2018 সালে। আরে মাগি, আমি যদি ভোট বিক্রি করতে বলতাম সর্বোচ্চ ভোট পেলাম কিভাবে? অধ্যাপক শহীদুল ইসলাম বলেছে 2008 সালে ইনুর কাছে লিঙ্কন ভোট বিক্রি করতেছে। আরে শহীদুল ভাই, আপনি তো আমার বড় ভাই, আপনি জানেন না 2008 সালে 14 দলীয় জোট জাতীয় পার্টিকে নিয়ে জোট করলো, সেই জোটের নাম হইল মহাজোট। সেই মহাজোটের অন্যতম নেতার নাম এরশাদ, আর আমি সেই দলের একজন কর্মী। তাহলে আমার নেতা এরশাদ মহাজোটে যোগ দিয়েছে, আমি ইনু ভাইয়ের পক্ষে ভোট করেছি এরশাদের নির্দেশে। আমি ইনুর কাছে ভোট বিক্রি করতে যাবো কেন? আমার দল সিদ্ধান্ত নিয়েছে, আমি তার পক্ষে ভোট করেছি 2008 সালে। ভোট করেছে তো কোনো প্রশ্ন নেই। বরং এই গত 15 বছরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভায় কারা ভোট বিক্রি করেছে এই মিরপুর বাসী তা অবহিত আছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার বক্তব্যের শেষ বক্তব্য হলো, আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আওয়ামী লীগে যেমন খারাপ লোক আছে ভালো লোকও আছে। কোন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যদি কোন ওয়ারেন্ট না থাকে তাকে গ্রেফতার করতে পারবেন না। কারো নামে যদি এফআইআর ভুক্ত আসামি না হয়, হয়রানি করার উদ্দেশ্যে এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করা যাবে না। যদি আমি সংসদ সদস্য হতে পারি তাহলে আমাদের নেতা তারেক রহমানকে দিয়ে আফগানিস্তানে দেখেছেন না, যেদিন তালেবানরা দখল করলো
সেই দিন বিমানের চাকা ধৈর্য সব পলাইতেছিল, তারা তো এখন আফগানিস্তানেই আছে। শুনেছেন সেই তালেবানরা আর বিগত সরকাররা সব একে কাঁধে কাঁধ মিলাই 600 মাইলের নদী কাটছে। এই ঐক্য আফগানিস্তানে মহা ঐক্য করেছে। আওয়ামী লীগের যে সমস্ত নেতা, ভালো নেতা আছে, তাদেরকে, ভালো কর্মী আছে, তাদেরকে অবিলম্বে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে তাদেরকে রাজনীতি করবার সুযোগ